হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2018 যে অঙ্ক থেকে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা। গত ক্লাসে আমরা 2019-এর প্রিলিমিনারি পরীক্ষার সমস্ত অঙ্কের কোশ্চেন সলভ করেছি। একইভাবে এই পুলিশের পরীক্ষাকে লক্ষ্য করে আজকের টপিক 2008-এর অঙ্ক কোশ্চেন ডিসকাশান। এইভাবে 19-এর পর 18, 16 ও 15 সালের মাধ্যমে আমরা বিগত 4টে বছরের কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। একইভাবে ম্যাথের সঙ্গে সঙ্গে রিজনিং ও জিকে নিয়েও কিন্তু নতুন ক্লাস আমরা নিয়ে তোমাদের সামনে আসব। ওকে, তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের টপিক প্রিভিয়াস ইয়ার্স ম্যাথ ডিসকাশান। ওকে, চলো। প্রথম প্রবলেম নিয়ে আমরা সকলের সামনে চলে এসেছি। তোমরা প্রত্যেকে স্ক্রিনে প্রবলেম দেখতে পাচ্ছ। দেখো কি বলেছে। দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিকে 8 যোগ করা হয় তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি কত? সহজ প্রবলেম, অনুপাত সমানুপাতের অ্যাপ্লিকেশান। দেখো কি বলেছে, 2:3 দুটো সংখ্যার অনুপাত। ধরে নিতে পারো একটা তোমার 2x আর একটা তোমার 3x ধরতেই পারি আমরা, অনুপাত থেকে x ধরে নিতেই পারি। এরপরে কি বলেছে, প্রত্যেকটিতে 8 যোগ করা হলো, তাহলে এর সঙ্গে 8 যোগ করলে সংখ্যাটা কি দাঁড়াবে? 2x + 8। এখানে দাঁড়াবে কত? 3x + 8। কারোর অসুবিধা হওয়ার কথাই নয়। এবার এই যে প্রাপ্ত দুটো সংখ্যা এদের অনুপাত কত বলেছে? 3:4। তাহলে করে নাও, 2x + 8 ডিভাইড বাই 3x + 8 ইজ ইকুয়াল টু 3/4। কোনাকুনি গুণ করো, তাহলে 8x + 32 ইজ ইকুয়াল টু 9x + 24। তাই যদি হয় এটা এপাশে এলে -x, 32টা দিয়ে গেলে -32 হলে -8, কেটে গেলে x ইকুয়াল টু 8। তাহলে এক্সের মান আমরা 8 পেয়ে গেলাম। সংখ্যা দুটো কী কী? তাহলে 2x 3x, তাহলে 2 × 8 16, 3 × 8 24। হ্যাঁ কি না দেখো, বোঝা যাচ্ছে কি না? একটা 16, একটা 24। দেখো অপশান যে চারটে দেওয়া আছে তার মধ্যে অপশান সি 16 আর 24। একেবারে সহজ অঙ্ক, খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত অঙ্ক করে ফেলতে হবে। কোনো সমস্যা, কোনো ডাউট থাকলে আমায় কিন্তু নিশ্চয়ই জানাও, কমেন্টে জানাতে পারো বা আমাকে পার্সোনালি জানাতে পারো। কি বলেছে আরেকবার বলে দিই প্রত্যেককে। 2:3 অনুপাত বলেছে। ধরে নিতে পারি 2x 3x, তাহলে 8 যোগ করলে প্রাপ্ত সংখ্যাটা কত হবে? 2x + 8, 3x + 8। এই সংখ্যাটার অনুপাত কত বলেছে? 3:4। ক্যালকুলেশন করলাম, এক্সেগুলো বের করলাম, সেটা কিন্তু অ্যান্সার নয়। 2x 3x মানে 2 × 8, 3 × 8, 16 আর 24 উত্তর। একেবারে কিন্তু সহজ প্রবলেম, খুব তাড়াতাড়ি তোমাদের করে নিতে হবে। আগের দিনও ক্লাসে এটা আমি বলছিলাম যে অনুপাত সমানুপাত এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশিরভাগ অঙ্ক অন্তত প্রত্যেক টপিক থেকে বা প্রত্যেক বছরে 3 থেকে 4টে প্রবলেম কিন্তু আসছে 30-এর মধ্যে। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের একটু বিশেষ নজর দিতে হবে। ওকে, যাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা রয়েছে আমি ডেসক্রিপশানে অনুপাত সমানুপাত দুটো ক্লাস নিয়েছি তার লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা একটু ভালো করে দেখে নাও, তাহলে দেখবে এই টপিক বা এই সমস্ত অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, চলো তাহলে এই অঙ্কের পরে দেখা যাক কোন অঙ্ক আছে, পরবর্তী অঙ্ক নিয়ে আসা যাক। পরবর্তী প্রবলেম প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, অপশানও দেওয়া আছে। অঙ্কটা পড়েই বুঝতে পারছো এটা কিন্তু সময় দূরত্বের অঙ্ক। সময় দূরত্বের অঙ্কে কিন্তু খুব ভালো কনসেপ্ট না ক্লিয়ার থাকলে সময় দূরত্বের অঙ্কে কিন্তু পারা মুশকিল হয়ে যায়, আবার পরীক্ষার ক্ষেত্রে। ভালো করে দেখো অঙ্কটা কী বলেছে। সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিমি/আওয়ার এবং 8 কিমি/আওয়ার বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিলোমিটার হয় তবে তারা কোন সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবে? অপশান দেওয়া আছে 1:30, 12:30, 11:30, 2:30। দেখো অপশান দেওয়া আছে, ভালো করে একটা জিনিস বোঝার দরকার যে অঙ্কটায় কি বলেছে, আরও দুজন ব্যক্তি, ধরলাম দুজন ব্যক্তির অবস্থান ছিল এই সময়, দুজনেই যাত্রা শুরু করেছে সকাল 10টা, তাহলে 10 AM বলতে পারি। হ্যাঁ কি না? আশা করব প্রত্যেকের AM PM এর কনসেপ্ট ক্লিয়ার আছে। AM দুজনেই যাত্রা শুরু করেছে, এটা তাদের মোট দূরত্ব। এই দূরত্বটা কত? 17.5 কিলোমিটার। হ্যাঁ কি না? আর এই দিক থেকে এই দিকে যাবে, এস এই দিক থেকে এই দিকে আসবে। হ্যাঁ কি না? এটাই বলেছে। আর এর বেগ কত? আর এর বেগ বলেছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এসের বেগ কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা।
হ্যাঁ কি না? এই তো অঙ্কটার গোটা যে অঙ্ক ডিটেলস দেওয়া আছে সেটা আমি এইটুকুর মধ্যে মোটামুটি প্রকাশ করতে পেরেছি। আশা করি প্রত্যেকে এইটুকু দেখেই বুঝতে পারছো যে অঙ্কটার বিষয়বস্তু কী। এবার একটা জিনিস এখানে বোঝার দরকার, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বলতে দুরকম জিনিস, একটু কনসেপ্ট ক্লিয়ার করে রাখি। ধরো দুজন ব্যক্তি, একজন এদিকে যাচ্ছে আরেকজন এদিকে যাচ্ছে, অর্থাৎ দুজনের অভিমুখটা একই দিকে, এটা একটা কন্ডিশন হতে পারে। বা একজন ব্যক্তি এই দিকে আর একজন ব্যক্তি এই দিকে, তাহলে দুজনের বেগ মানে মুখোমুখি বা পরস্পরের বিপরীত দিকে। ভালো করে শুনে নাও, যখন একই অভিমুখে পরস্পর দুই ব্যক্তি যাতায়াত করে তখন দুজনের আপেক্ষিক বেগটা কমে যায়, এবং একদিকে যাওয়ার ক্ষেত্রে আপেক্ষিক বেগটা হয় উভয় বেগের পার্থক্য বা ডিফারেন্স। ওকে, কিন্তু মুখোমুখি বা বিপরীত দিকে গতিশীল দুই বস্তুর ক্ষেত্রে বা দুজন ব্যক্তির ক্ষেত্রে আপেক্ষিক বেগটা হয় উভয় বেগের সমষ্টি, অর্থাৎ মুখোমুখি গেলে আপেক্ষিক বেগটা বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, মুখোমুখি যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ নোট ডাউন লিখে নিতে পারো, বা তোমরা পরীক্ষার সময় লেখার দরকার নেই, লিখে নিতে পারো কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এক্ষেত্রে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কত হবে, মুখোমুখি যাচ্ছে বলে দুটোর যোগফল হবে, তাহলে 3 + 4 = 7 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ কি না? দেখো এরপরে সেই চেনা ফর্মুলা, সময় ও দূরত্ব, ট্রেন ও গতি, নৌকা ও স্রোত, এই টপিকের অঙ্কগুলোর ক্ষেত্রে যে ফর্মুলা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেগের ফর্মুলা। আমরা সবাই জানি বেগ = দূরত্ব বাই সময়। যদিও এখানে তো বেগ নির্ণয়ের কোনো ব্যাপার নেই, এখানে সময়টা জানতে চাইছে, তাহলে সময় কত হবে, একই এই ফর্মুলা থেকে পেতে পারি দূরত্ব বাই বেগ। হ্যাঁ কি না? দূরত্ব কত বলা আছে এইখানে, 17.5 কিলোমিটার, আর বেগ কত বের করলাম, আপেক্ষিক বেগ 7 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ কি না? দেখো 17.5 7 দিয়ে কাটাকাটি করলে 2.5 আওয়ার বা 2.5 ঘন্টা। তাহলে একটা জিনিস তোমরা প্রত্যেকে ভেবে দেখো, 2.5 ঘন্টা পর তাদের সাক্ষাৎ হবে। হ্যাঁ কি না? তাহলে 2.5 ঘন্টা পর যদি তারা মিলিত হয় বা সাক্ষাৎ হয়, আরম্ভ করেছে কখন, আরম্ভ করেছে 10টায়, তাহলে এই 10 AM এর সঙ্গে যদি 2.5 ঘন্টা আমি যোগ করি তাহলে কখন হবে, সকাল 10টা থেকে 2.5 ঘন্টা মানে দুপুর 12টা 30, তাহলে 12:30 PM উত্তর। হ্যাঁ কি না? দেখো অপশানে রয়েছে অপশান বি। বলো, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো, কমেন্টে জানাও বা পার্সোনালি জেনে নিতে পারো। এখানে আপেক্ষিক বেগের কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো কিন্তু ট্রেনের অঙ্কের ক্ষেত্রে মুখোমুখি দুটো ট্রেন, পাশাপাশি লাইনে দুটো একই দিকে যাওয়ার ট্রেন, সেখানেও কিন্তু এই কনসেপ্ট কাজে লাগে। ওকে, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা না গেলে কিন্তু তোমরা ক্লিয়ার করে নিও। খুব ভালো অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো আরেকবার বলে দিই, যেহেতু মুখোমুখি যাচ্ছে আমাদের প্রথম কাজ থাকবে আপেক্ষিক বেগটা বের করে নেওয়া। তাহলে এখানে আপেক্ষিক বেগ কত, 7 কিলোমিটার/আওয়ার, দূরত্ব কত, 17.5, তাহলে সময় = কী জানি, দূরত্ব বাই বেগ, ক্যালকুলেট করলাম পেয়ে গেলাম। হ্যাঁ কি না? তাহলে 2.5 ঘন্টা পর দুজনে মিলিত হবে, তাহলে মিলিত হচ্ছে কতক্ষণে, 10টা প্লাস 2.5 ঘন্টা মানে দুপুর 2:30টে, 12:30 PM। বলো বোঝা গেছে কি না? খুব ভালো অঙ্ক, এই রকম অঙ্ক কিন্তু প্রায়ই আসে। বলো, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাও, বা আমার নাম্বার দেওয়া থাকে, তোমরা পার্সোনালি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। কোনো অঙ্ক ডাউট থাকলে কিন্তু জিজ্ঞাসা করবে। ডেসক্রিপশানে একইভাবে যেটা আগের অঙ্কের ক্ষেত্রেও বললাম, সময় দূরত্বের 2খানা ক্লাস আমি নিয়েছি, দুটো ক্লাসের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিও। বুঝতে পারলে? চলো আজকে এই টপিকের পরে বা এই অঙ্কের পরে পরবর্তী অঙ্ক নিয়ে আসা যাক, দেখা যাক কী অঙ্ক পড়েছে। পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি। প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ অপশান দেওয়া আছে। অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে যে এই অঙ্কটা কিন্তু নল ও চৌবাচ্চার কনসেপ্ট থেকে। নল ও চৌবাচ্চার কনসেপ্ট আবার পুরোপুরি সময় ও কাজের অঙ্কগুলোর যে নিয়ম তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ এফিসিয়েন্সির কনসেপ্ট। আমি কিন্তু এফিসিয়েন্সি কনসেপ্ট দিয়ে অঙ্ক করাই। যারা এখানে আমার ক্লাস দেখছো অথচ নল ও চৌবাচ্চা বা সময় ও কাজের অঙ্ক অন্য নিয়মে শিখে অভ্যস্ত, তারা অহেতুক নিজের শেখাটা চেঞ্জ করতে যাবে না। পরীক্ষার আগে দেখে নিতে পারো, যদি মনে হয় যে হ্যাঁ এটা পারা যাবে, তখন কিন্তু আমার এই পদ্ধতি গ্রহণ করো। ওকে, দেখো কি বলেছে। বলেছে একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে?
খুব ভালো অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। আগে একটা চৌবাচ্চা কনসেপ্ট হিসাবে একটু দেখা যাক যে কী ব্যাপারটা বলতে চেয়েছে। এটা একটা চৌবাচ্চা, চৌবাচ্চায় ভর্তি করার জন্য একটা নল রয়েছে, একটি একটি ছিদ্র দিয়ে জল ভর্তি হয়। এবার কি বলেছে যে একটি এমন ছিদ্রও রয়েছে যার জন্য সেটা খালি হয়ে যায়। তাহলে ছিদ্র নিচের দিকে একটা বর্তমান, যে ছিদ্র দিয়ে ট্যাঙ্কটা খালি হয়ে যাচ্ছে বা চৌবাচ্চাটা খালি হয়ে যাচ্ছে, ধরে নাও যেটা পূর্ণ করে সেটা এ, যেটা খালি ছিদ্র করে সেটা হচ্ছে বি। এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ভর্তি করছে তার কাজটাকে আমরা পজিটিভ ধরি বা তার কর্মদক্ষতাকে পজিটিভ ধরি, হ্যাঁ কি না? আর যে ছিদ্রটা খালি হচ্ছে তাকে মাইনাস ধরি। এটাই কিন্তু নল ও চৌবাচ্চার অঙ্কের গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যদি দুটো নল থাকতো যে দুটো নলই ভর্তি করে, তখন দুটো নলই কর্মদক্ষতা কী হতো, এফিসিয়েন্সি পজিটিভ হতো। কিন্তু এখানে একটি নল খালি করছে, একটি ছিদ্র সেটাকে মানে একটি ছিদ্র ভর্তি করছে, একটি খালি করছে। যেটা ভর্তি করছে সেটা পজিটিভ, যেটা খালি করছে সেটা নেগেটিভ। কোনো অসুবিধা নেই। তাহলে কি বলেছে দেখো, বলেছে এ যখন ভর্তি করতে পারে কতক্ষণে, এ ভর্তি করে দেয় 30 মিনিটে, না সরি ভুল লিখলাম, এক্সট্রিমলি সরি, 5 মিনিটে। এ 5 মিনিটে ভর্তি করে দেয়, পূর্ণ করে। কিন্তু যখন ছিদ্র আছে, অর্থাৎ এটা দিয়েও জল পড়ছে, এটা দিয়েও জল বেরোচ্ছে, অর্থাৎ দুটোই একসঙ্গে কাজ করছে, তখন এই এই চৌবাচ্চাটা কতক্ষণে ভর্তি হবে? বলেছে 30 ঘন্টায় ভর্তি হয়। খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে দেখো এটাও কিন্তু ভর্তি হয়, এটাও কিন্তু ভর্তি হয়। দেখো যদি বলতো যে এটা চলছে, ছিদ্রও খোলা, কখনোই ভর্তি হচ্ছে না, খালি হয়ে যাচ্ছে, তখন এটাকে আমি মাইনাস ধরতাম। এই কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভর্তি হলে প্লাস, খালি হলে মাইনাস। এ ও বি মিলিতভাবে, এ ও বি মিলিতভাবে কিন্তু জিনিসটা কি করছে, ভালো করে দেখো, ভর্তি করছে। তাই এ ও বি এর আমি কি করেছি, একসঙ্গে চলার পরও সেটাকে আমি এফিসিয়েন্সিটাকে পজিটিভ ধরেছি। দেখো এরপর এলসিএম করতে হয়। এলসিএম করতে হয় কেন? টোটাল চৌবাচ্চাটার আয়তন জানতে। 5 আর 30-এর লসাগু কত হয়? 30। তাহলে এই 30টাই কি মোট আয়তন, হ্যাঁ কি না? এই 30টাই হচ্ছে মোট আয়তন, কারো কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এইবার 5-এর সঙ্গে কত গুণ করলে 30 হয়? 5-এর সঙ্গে 6 গুণ করলে 30 হয়। 30-এর সঙ্গে কত গুণ করলে 30 হয়? 30-এর সঙ্গে 1 গুণ করলে 30 হয়, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি এর এফিসিয়েন্সি হচ্ছে +6। এ প্লাস বি এর একসঙ্গে এফিসিয়েন্সি কত? +1, হ্যাঁ কি না? বলো বুঝতে পারলে কি না? খুব গুরুত্বপূর্ণ। এবার এর যে মানটা +6, আমরা এইখানে বসিয়ে দিতে পারি +6 প্লাস বি =+1, হ্যাঁ কি না? এখান থেকে আমি বি এর মান পেতে পারি -5, হ্যাঁ কি না? বিটা কি? বিটা এমন একটি ছিদ্র যা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে মানে সেটা চৌবাচ্চায় খালি করে, খালি করলে তার কর্মদক্ষতা মাইনাস হওয়া প্রয়োজন এবং সেটা হয়েছে, মানে আমরা অঙ্ক ঠিক দিকেই এগোচ্ছি, হ্যাঁ কি না? এবার যেটা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা মনে রাখতে পারো, যে আয়তন ইজিক্যাল টু আয়তন বা কাজ, বা আয়তন নল চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে, সময় কার্যের অঙ্কের ক্ষেত্রে কাজ ইজিক্যাল টু কী হয়? সময় ইন্টু কর্মদক্ষতা। এই ফর্মুলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আয়তন ইজিক্যাল টু সময় ইন্টু কর্মদক্ষতা। তাহলে সময় কত লাগবে? সময় ইজিক্যাল টু আয়তন বাই কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। বলো বোঝা গেল কি না এই ফর্মুলা? তাহলে আয়তন কত? আয়তন হচ্ছে 30, বি এর কর্মদক্ষতা কত? 5। তাহলে কতক্ষণে খালি করবে? 6 ঘন্টায় খালি করবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি করেছেন এফিসিয়েন্সি -5, কিন্তু বসালেন 5+5। দেখো সময় কখনো মাইনাস হতে পারে না। কর্মদক্ষতার অঙ্কের ক্ষেত্রে -5-এর তাৎপর্য কি? মাইনাস চিহ্নের তাৎপর্য জিনিসটাকে খালি করা, প্লাস চিহ্নের তাৎপর্য কি? ভর্তি করা। এই খালি আর ভর্তি এইটা নিরূপণ করার জন্যই কিন্তু আমার প্লাস মাইনাস চিহ্নর ব্যবহার। সময় বের করার সময় এই প্লাস মাইনাস চিহ্নের কোনো প্রয়োজন নেই, কারণ আমি যদি এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করি তাহলে -6 ঘন্টা সময়ের অঙ্ক কখনোই সময়ের কোনো মান মাইনাস বা ঋণাত্মক হতে পারে না। ওকে, বলো বুঝতে পারলে কি না? খুব ইন্টারেস্টিং প্রবলেম, খুব ভালো প্রবলেম। নল চৌবাচ্চা যদি কেউ আমার 2টো ক্লাস করো, এই অঙ্কগুলো খুব সহজ মনে হবে, হ্যাঁ কি না? বলো আমাকে কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে। খুব ইম্পর্টেন্ট প্রবলেম।
প্রত্যেক বছর আগের আমি ক্লাসেও দেখিয়েছি, সেখানেও কিন্তু নল চৌবাচ্চা থেকে প্রবলেম পড়েছিল। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে 30টা অঙ্কের মধ্যে নল চৌবাচ্চা ও রেশিও প্রপোর্শন দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তার মধ্যে নল চৌবাচ্চার অঙ্ক দুবার রিপিট করেছে, মানে দুবারই এসছে, এই রকম ধরনেরই এসছে। ইম্পর্টেন্ট কিন্তু তোমাদেরকে এটা মাথায় রাখতেই হবে, আর নল চৌবাচ্চা প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, বোঝা গেছে? যদি বুঝতে না পারো, যদি অন্য কোনো ব্যাপারে তোমরা সলভ করতে করে ফেলো, আমার সঙ্গে কনসাল্ট করে নিও, আমাকে বলে দেখিয়ে নিও, আমি তোমাদের সঙ্গে কথা বলে নেবো এই নিয়ে। ওকে, চলো তাহলে দেখা যাক পরের প্রবলেম কোন টপিক থেকে আছে। নেক্সট প্রবলেম স্ক্রিনে প্রত্যেকে দেখতেই পাচ্ছ, এই প্রবলেম পরিমিতির প্রবলেম আগের দুটো ক্লাসেও কিন্তু দুটো প্রবলেম পরিমিতি থেকে ছিল, আর টপিকটা কিন্তু আয়তক্ষেত্র। তো আমাদের মনে রাখতে হবে, বা এটা তোমাদেরও নিজেরাও বুঝতে পারছো, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কনসেপ্ট কিন্তু WPP প্রিলিমিনারি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওকে, দেখো কি বলেছে কোশ্চেনে, একটি আয়তকার ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে প্রতি বর্গমিটার 2.50 টাকা হিসাবে মাঠটির চারদিকে বেড়া দিতে কত খরচ পড়বে। খুব কঠিন প্রবলেম নয় একদমই, ভালো করে দেখা যাক। দেখো চিত্র আমি আঁকছি, কিন্তু চিত্র না এঁকেই তোমরা পরীক্ষার সময় সলভ করতে পারো। কি বলেছে, এটা 3, এটা 4, তাহলে এটাকে বড় আছে, এখন এটাকে 4 ধরো, এটাকে 3, কেন 3:4 অনুপাত বলেছে। তুমি 3:4 যখন অনুপাত বলেছে, তুমি ধরতেই পারো একটা 3x একটা 4x, অসুবিধা নেই। একটি বাহু 3x একটি বাহু 4x হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কত বলা আছে? 7500, তাহলে 12x² ইকুয়াল টু 7500, x² ইজ ইকুয়াল টু 7500/12, তাহলে 12 6 72, 3 0, 12 দুগুণে 24, 6 0 60, 12 5 60, তাহলে x² ইকুয়াল টু 625। ইজিলি বুঝতে পারছো x ইকুয়াল টু কত হবে? 25, কেন 25-এর বর্গই হয় 625। তাহলে ভালো করে শোনো, তাহলে দুটো বাহু কী পাচ্ছি? এক্সের মান যদি 25 হয়, একটি বাহু পাচ্ছি 25 3 75, আরেকটি বাহু পাচ্ছি কত? 25 4 100। হ্যাঁ কি না? তখন এখানে 3 আর 4টাকে মুছে লিখে নিতে পারি, এটা 75, এটা 100। এবার চতুর্দিকে বেড়া দেব, বেড়াটা দেবো কি চতুর্দিকে, অর্থাৎ সীমানা বরাবর। তাহলে আমাদের কি বের করা প্রয়োজন? আমাদের পরিসীমা বের করা কিন্তু প্রয়োজন। পরিসীমা কত? খুব গুরুত্বপূর্ণ। পরিসীমার ফর্মুলা কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে পরিসীমা কত বেরোচ্ছে? দেখো পারা যায় কি না? 2 × 100 প্লাস 75, তাহলে 2 × 175, এত কি মিটার। হ্যাঁ কি না? বলা আছে। অহেতুক আমি এখন গুণ করছি না, কেন করছি আমি পরে বলছি। এরপরে কি বলেছে, যে প্রতি মিটার যদি 2 টাকা 50 পয়সা হিসাবে খরচ হয়, তাহলে চতুর্দিক বেড়াইতে কত খরচ হবে। তাহলে এতটা পরিমাণ আমাকে বেড়াইতে হবে, এতটা মিটার পরিমাণ। প্রতি মিটারে খরচ কত? 2 টাকা 50 পয়সা। তাহলে কি বলতে পারি মোট খরচ কত হবে? প্রত্যেকে দেখো, এখানে 2 × 75, সরি 2 × 175, এইটা কি ছিল? এটা তোমার পরিসীমা, এটা ইন্টু কি হবে? 2.50। ইয়েস অর নো? একেবারে সহজ। তাহলে ক্যালকুলেশন করে নাও, 2 × 175 ইন্টু কত হবে? 250/100। হ্যাঁ কি না? একটা শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 25, তাহলে কত হচ্ছে? 175 × 5 কত হয়? 5 5 এ 25, হাতে রইল 2, 7 5 এ 35, 2 37, হাতে রইল 3, 5 1 5 3 8, 875 টাকা মোট খরচ। হ্যাঁ কি না? দেখো অপশানে 875, অপশান ডিতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ কি না? কোনো ডাউট হলে বলবে আমাকে। একেবারে কিন্তু সহজ প্রবলেম, হয়তো ক্যালকুলেশনটা একটু লেন্দি হচ্ছে বা একটু বড়, এর কিন্তু তেমন কোনো শর্টকাট উপায় নেই। পরিমিতির অঙ্ক তেমন কোনো শর্টকাট উপায় থাকে না, কারণ পরিমিতির অঙ্কগুলোই ফর্মুলা নির্ভর হয়। ওকে, আরেকবার বুঝিয়ে দিই প্রত্যেককে। 3:4 বলা আছে, ধরলাম 3x আর 4x বাহু। ক্ষেত্রফল বলা ছিল 3x × 4x ইকুয়াল টু 7500, সেখান থেকে এক্স ভ্যালু বের করলাম কত? 25। কারোর সমস্যা হওয়ার কথা নয়। তাহলে একটি বাহু 75, একটি বাহু 100, 75 আর 100,
পরিসীমা তাহলে কত, 2 ইন্টু 100 প্লাস 75 মানে 2 ইন্টু 175। এটা গুণ করে নিতেও পারো, এটা গুণ করলে যে 350 হয় খুব কঠিন কিছু নয়, আমি করলাম না, তুমি এটাকে আবার করে নিতেই পারো, তোমার মনে না হয় যে কেন হলো না, এটা যে 350 মিটার এটা তুমি করতেই পারো। এবার প্রতি মিটারে কত খরচ হয়, 2 টাকা 50 পয়সা, তাহলে মোট খরচ কত হবে, যে 2 ইন্টু 175 ইন্টু 2.50 করলাম, কাটাকাটি করে 875 অ্যান্সার, অপশান ডি। দেখো আশা করব এই প্রবলেম নিয়ে বা এই সমস্যায় কারোর কোনো ডাউট বা কোনো কিছু প্রবলেম নেই, থাকতে না থাকাই উচিত, কেন সহজ প্রবলেম, হয়তো ক্যালকুলেশন একটু সময় নিচ্ছে, কিন্তু প্রত্যেকের এইরকম টাইপের কোনো অঙ্ক পড়লে পারা উচিত। বরং 2019 সালে কর্ণ দিয়ে যে সম্পর্কটা প্রশ্নটা দিয়েছিল সেটা তুলনামূলক কঠিন এর তুলনায়, বা আর একটা অঙ্ক যে পড়েছিল আমি আগের দুটো ক্লাসে ডিসকাস করেছি, যে একটি আয়তক্ষেত্রাকার বাগানের চারিদিকে 10 মিটার চওড়া রাস্তা, সেটা তুলনামূলক এর থেকে একটু কঠিন। ওকে, চলো তাহলে এই অঙ্ক বোঝা গেছে, পরবর্তী প্রবলেম নিয়ে আসা যাক। নেক্সট প্রবলেম প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, অপশান দেওয়া আছে, একদম সহজ প্রবলেম, ভগ্নাংশের অ্যাপ্লিকেশান সহজ। অঙ্কটা পড়ে দেখো কী বলেছে, কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে মোট সম্পত্তি বা সমস্ত সম্পত্তির মূল্য কত। দেখো একদম সহজ, খুব তাড়াতাড়ি করে ফেলা উচিত, ক্যালকুলেশনের ব্যাপার। কি বলেছে ভালো করে শোনো, 0.36 অংশের মূল্য কত, 14,400। বলেছে মোট সম্পত্তির মূল্য, মোট সম্পত্তি বলতে এটা যদি অংশ দেওয়া আছে, যেমন কোনো পার্সেন্ট দেওয়া থাকলে মোট পার্সেন্টটাকে আমরা 100% ধরি, অংশ দেওয়া থাকলে মোট অংশটাকে কত ধরি, 1 অংশ ধরি। তাহলে 1 অংশের দাম কত, 14400 ডিভাইড বাই 0.36, আর কোনো ব্যাপার নেই। এবার তোমাকে শুধু দেখে ক্যালকুলেশানটা করা প্রয়োজন। তাহলে কত হচ্ছে, 14400 ইন্টু ডিভাইড বাই 36 ইন্টু 100, হ্যাঁ কি না বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, ডাউট কিন্তু থাকার কোনো ব্যাপারই নয়, আশা করব কারোর মধ্যে কোনো ডাউট নেই, বোঝা গেছে। তাহলে 36 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 36 4, তাহলে 0 0 400, 400 ইন্টু 100 40,000, হ্যাঁ কি না, একেবারে সহজ প্রবলেম, এই নিয়ে কিন্তু বেশি সময় তোমাদের নিতেও পারবে না। আর এরকম সমস্যা পরীক্ষায় এলে তোমাদের খুব তাড়াতাড়ি অ্যাকুরেটলি কিন্তু অ্যান্সার তুলে নিতে হবে, কারণ এই প্রবলেমগুলো মিস করে গেলে কিন্তু সেটা অনেকটাই পিছিয়ে পড়া। ওকে, তাহলে দেখো অপশান সি 40,000, বোঝা গেছে, আমি আর ডবল রিপিট করছি না, একেবারে সহজ প্রবলেম। ওকে, চলো পরবর্তী প্রবলেম নিয়ে সকলের সামনে চলে এসেছি। প্রত্যেকে স্ক্রিনে দেখতেই পাচ্ছ অপশান দেওয়া আছে, যারা অঙ্কটা পড়লে বুঝতেই পারছো এই অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক। আর ভালো করে যদি প্রত্যেকে আগের আমার ভিডিওটা দেখো বা 2019 সালে প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে থাকো, সেখানে একেবারে সেম টু সেম প্রবলেম এসেছিলো, হয়তো ডেটা কিছুটা চেঞ্জ, প্রবলেম কিন্তু এসেছিল। কি ভালো করে দেখো, পড়া যাক। 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত। একেবারে সেম প্রবলেম ছিল, ডেটাগুলো চেঞ্জ ছিল কিন্তু একেবারে সেম প্রবলেম ছিল। সেখানে 4 আর 5 ছিল, এখানে আছে 12টির ক্রয় মূল্য 10টির বিক্রয় মূল্য। তাহলে 12টি পেন্সিলের ক্রয় মূল্য, যদিও এত কিছু লেখার একেবারে দরকার নেই, 12টির ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 10টির বিক্রয় মূল্য, হ্যাঁ কি না। সেখানে লাভ তাহলে কটা হচ্ছে, এই গোটা ব্যাপারটা লাভ কটা, 2টি পেন্সিলের দাম লাভ, হ্যাঁ কি না, 2টি পেন্সিলের দামটাই তাহলে লাভ। এইবার কি বলেছিলাম, এখানে কোনো টাকার অ্যামাউন্ট দরকার হয় না এই সমস্ত অঙ্কে, ঠিক আগের দিনে ক্লাসের মতো, যে 2টিটা লাভ, কিন্তু লাভটা হচ্ছে কার সাপেক্ষে, আমরা সবসময় জানি লাভ ক্যালকুলেট হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, কিন্তু এখানে যেহেতু এটা টাকার পরিমাণ নয়, একটা জিনিসের অ্যামাউন্ট সংখ্যা, তাহলে এখানে বলবো 2, অর্থাৎ লাভের পরিমাণটা, লাভের যে 2টো পেন্সিল লাভ হয়েছে ডিভাইড বাই কেন লাভ হয়েছে, 10টির বিক্রয় মূল্যের জন্য ডিভাইডেড বাই 10 ইন্টু 100, ঠিক আগের দিনের অঙ্কের মতো। তাহলে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, অপশানে দেখো 20% নিশ্চয়ই আছে, হ্যাঁ অফকোর্স আছে, তাহলে অপশান এ 20%। বলো বোঝা গেল কি না। ঠিক আগের দিনে 2019 সালের যে প্রবলেম করিয়েছিলাম সেখানে কিন্তু সেম টু সেম প্রবলেম আছে। এই কোনো কিছুর ক্রয় মূল্য কোনো সংখ্যার বিক্রয় মূল্যের সঙ্গে সমান হলে সবসময় হরে বিক্রয় মূল্য যতগুলো ততগুলোর পরিমাণটা আসে, কিন্তু খুব
খুব গুরুত্বপূর্ণ। তাহলে বোঝাই যাচ্ছে ক্রয় মূল্য রিলেটেড এই সমস্ত অঙ্ক কিন্তু ডাব্লিউপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমি 16 সাল 15 সাল সলভ করব তখনও দেখব এই টাইপের অঙ্ক কিন্তু আছে। তাহলে প্রত্যেকে নজরে রেখো, ক্রয় লাভ ক্ষতির কিন্তু এই টাইপের অঙ্কগুলো তোমাদের দেখে যাওয়া কিন্তু উচিত। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট প্রবলেম আসা যাক, কী আছে দেখি। পরের প্রশ্ন সম্পূর্ণভাবে সূচকের অ্যাপ্লিকেশান সিম্পলিফিকেশনের মধ্যে ফেলতে পারো। সূচক আমি প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে করতে বলি। সূচকের অঙ্ক কিন্তু সিম্পলিফিকেশনের মধ্যে একটা না একটা আসতে লক্ষ্য করা যায়। প্রশ্নটা ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো। কি বলেছে ভালো করে দেখো। বলেছে কিউব রুট অফ, ভিতরে আর একটা রুট 0.0000064 ইজ ইকুয়াল টু কত, এটা বলা আছে। খুব গুরুত্বপূর্ণ। দেখো এগুলো ছেলেমেয়েরা কিন্তু খুব কনফিউজ হয়ে ভুল করে ফেলে। একটা জিনিস তোমরা নজরে রেখো, যদি 0.2 এর সঙ্গে 0.2 গুণ করা হয় তাহলে কত হবে? দেখো পয়েন্টের পরে একটা 2, এখানে পয়েন্টের পরে একটা 2, তাহলে এখানেও পয়েন্টের পরে দুটো সংখ্যা হবে, 2 দুগুণে 4। এটা কিন্তু আমাদের একদম ছোটোবেলাকার ক্লাস 5-6 গুণের নিয়ম, হ্যাঁ কি না? এটা আমাকে 2 দুগুণে 4 হবে, কিন্তু যেহেতু এখানে পয়েন্টের পরে একটা ডিজিট, এখানে পয়েন্টের পরে একটা ডিজিট, একে একে 2, তাহলে পয়েন্টের পর 2 ডিজিট হবে। বোঝা গেল? তাহলে আমরা এটা বলতেই পারি, ভালো করে দেখে নাও, এখানে রুটের ভিতর তো 1 2 3 4 5 6টা, 64 বর্গ হয় 8। তাহলে এইখানে যদি আমি ক্যালকুলেশনটা এগিয়ে নিয়ে যাই, এইখানে যে এটা রুটটা উঠে গেলে বর্গমূল করলে যেটা পাবো 6টা আছে, তাহলে বর্গমূল হয়ে গেলে পয়েন্টের ভিতর কটা থাকবে? পয়েন্টের ভিতর থাকবে 1 2 3টে। হবে কি হবে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি কেউ বুঝতে না পারে তাহলে কিন্তু মুশকিল। দেখো আর একটা আমি বলে দিই তাহলে, 0.008 এর সঙ্গে তুমি 0.008 গুণ করো, 8 8টে তো 64 হবেই। তাহলে পয়েন্টের পর কটা ঘর থাকবে? 1 2 3 4 5 6, 6টা। 1 2 3 4 5 6 হচ্ছে কি হচ্ছে না? যদি এইটা ইন্টু এইটা ইজ ইকুয়াল টু এইটা হয়, তাহলে এটাকে বর্গমূল করলে এটা পাবো, হ্যাঁ কি না? বোঝা গেছে? আশা করি সমস্যা নেই। কিন্তু যদি বুঝতে না পারো আরেকবার ভালো করে রিমাইন্ড করে দেখে নাও। বুঝতে পারলে? এটাই কিন্তু এখানে মেন ফ্যাক্টর। একইভাবে এরপরে আছে কি, যে কিউব রুট অফ, কিউব রুট বলতে ঘনমূল। ঘনমূল বলতে দেখো 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3, তাহলে 3 3 9, 9 3 27 হবে কনফার্ম। ওকে, তাহলে 1 2 3টে, তাহলে কটা হচ্ছে? পয়েন্টের পরে 3টে ডিজিট, তাহলে ঘন করলে কটা ডিজিট হবে? 3টে হবে। তার মানে 2 হয়ে গেছে, 1 0, হ্যাঁ কি না? তাহলে ভালো করে বোঝো, এইখানে 8 ঘন হয়, 8-এর ঘন হলে 2 হয়, কোনো ঘনমূল করলে 2 হয়, অসুবিধা নেই। 3টে আছে পয়েন্টের পর, ঘনমূল করছি, তাহলে কটা হবে? একটাই দশমিকের পর হবে, তাই দশমিকের পর একটাই অ্যান্সার। বলো বুঝতে পারলে কি না? গেছে বোঝা? দেখো অপশানে রয়েছে অপশান সি। কোনো ডাউট থাকলে বলবে। এগুলো আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও যে টাইপের অপশানগুলো দেওয়া থাকে স্টুডেন্টদের কনফিউজ করার জন্য বা ভুল করানোর জন্য, স্টুডেন্টরা কিন্তু সেই ফাঁদে পা দেয় যদি না তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। বোঝা গেছে না যায়নি? দেখো আশা করি বোঝা গেছে, এটা নিয়ে সমস্যার কোনো কথা নয়। যদি কোনো সমস্যা হয় একটু ভিডিওকে রিমাইন্ড করে দেখে নাও আমি কি বললাম বা কি বলতে চেয়েছি, আশা করি বুঝতে পারবে। ওকে, চলো পরবর্তী প্রবলেম নিয়ে আসা যাক। নেক্সট প্রবলেম দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ অপশান দেওয়া আছে। অঙ্কটা পড়েই তোমরা বুঝতে পারলে এই অঙ্ক কিন্তু মিশ্রণ থেকে এসছে, বা মিশ্রণ না বলে এটাকে অনুপাত সমানুপাত অঙ্কও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কি বলেছে অঙ্কটা পড়ে শোনা যাক, যে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। ওকে, ভালো করে দেখো, আগে কত লিটার ছিল? 45 লিটার ছিল। এখানে মিল্ক ইজ টু ওয়াটার, বা দুধ ইস্টু জলকে মিল্ক ইজ টু ওয়াটার করলাম, কত বলা আছে? 3:2। তাহলে আনুপাতিক ভাগহার কত হয়? 3/5। এখানে কত হয়? 2/5। হয় কি হয় না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে এই 45 লিটারের মধ্যে দুধ বা ওয়াটারের পরিমাণ কত কীভাবে বের করব? ইন্টু 45 ইন্টু 45, হ্যাঁ কি না?
তাহলে 5 দিয়ে কাটলে 9, 9 3 27, এখানে 5 দিয়ে কাটলে 9, 9 2 18, তাহলে 27 লিটার দুধ ছিল, 18 লিটার জল ছিল এই ক্ষেত্রে। এবার কি মেশাবো? মেশাতে বলেছে শুধুমাত্র জল মেশাবো, তাহলে জল মেশাচ্ছি আর কিছু মেশাচ্ছি না। তাহলে যদি এর সঙ্গে ধরে নাও x লিটার জল মেশাবো, তাহলে পরিমাণটা কত হবে? 18 প্লাস x লিটার হবে। দেখো দুধের পরিমাণটা একই থাকছে, এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই অনুপাতটা কত দাঁড়াচ্ছে? 9:11। তাহলে বলতে পারি 27 ডিভাইড বাই 18 প্লাস x ইজ ইকুয়াল টু 9/11। একটা ইকুয়েশান পেয়ে গেলাম। এই ইকুয়েশান থেকে এক্সের ভ্যালু সলভ করো, অ্যান্সার পেয়ে যাব। দেখো কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি গুণ করলে কত হয়? খুব গুরুত্বপূর্ণ, কোনাকুনি গুণ করলে হয় 2, 8, 7, হ্যাঁ কি না? 2, 8, 7, সরি ভুল করলাম, 2, 9, 7, 2, 9, 7। দেখো 11 দিয়ে ডাইরেক্ট 7 গুণ করার কিন্তু একটা ট্রিক্স রয়েছে, সেটা নয় পরে আমি আলোচনা করবো বা অন্য ক্লাসে আমার রয়েছে, তোমরা ভিডিও দেখতে পারো না, বা না হলে তোমরা গুণ করে নিতে পারো। তাহলে 27-এর সঙ্গে 11 গুণ করলে 2, 9, 7, আর 9-এর সঙ্গে গুণ করলে 18, 162 প্লাস 9x। তাহলে বলতে পারি 9x ইকুয়াল টু 297 মাইনাস 162 ইজিক্যাল টু 5, আর এদিকে হচ্ছে 3, 1, 135। তাহলে x ইকুয়াল টু কত হবে? 135 ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল টু 15। তাহলে বলতে পারি যে 15 লিটার জল মেশানো হয়েছিল, যার ফলে নতুন মিশ্রণে উৎপন্ন মিশ্রণে অনুপাত হলো 9:11। তাহলে অপশান দেখে নাও, হ্যাঁ অপশান আছে, অপশান সি 15 লিটার। দেখতেই পাচ্ছ, কোনো অসুবিধা নেই। বলো কোনো ডাউট থাকলে বলবে। আবার আমি বলে দিচ্ছি, 45 লিটার প্রথমে পরিমাণটা ছিল, সেখানে মিল্ক ও ওয়াটার ছিল, দুধ ও জল 3:2। তাহলে আনুপাতিক ভাগাহার বের করলাম, পরিমাণ দিয়ে গুণ করলাম, ইন্ডিভিজুয়ালি 27 আর 18 পেয়ে গেলাম। এরপর 18 কী করবো? 18-র সঙ্গে আমরা x পরিমাণ জল অ্যাড করেছি, x লিটার পরিমাণ। তাহলে হলো কত? 18 প্লাস x, 27 কিন্তু একই থেকে গেল। তাহলে 27/18 প্লাস x ইজ ইকুয়াল টু 9/11। কোনাকুনি গুণ সমাধান 15 বেরোলো, অ্যান্সার। বলো কোনো সমস্যা, কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। ওকে, দেখো দেখা যাচ্ছে এই রকম মিশ্রণের প্রবলেম কিন্তু প্রতি বছরই কম বেশি আসছে, তো তোমাদের মিশ্রণ চ্যাপ্টারটা ভালো করে নজর রাখতে হবে। ওকে, একটা জিনিস বলে দিই, জিকে কিন্তু আনপ্রেডিক্টেবল, তুমি প্রেডিক্ট করতে পারো না। অঙ্কের যদি কোনো না কোনো চ্যাপ্টার যদি খুব ভালো করে করা থাকে, অঙ্কই কিন্তু অঙ্ক আর রিজনিং মিলেই তোমার প্রিলিমিনারি কাট অফ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি বলবো না যে মেন্স কমপ্লিট হবে, মেন্সের জন্য ইংলিশ জিকে ম্যান্ডেটরি, ভালো করে করতে হবে। মেন্সের নাম্বারটাই গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার ক্ষেত্রে। প্রিলিমিনারি জাস্ট স্ক্রিনিং টেস্ট, কাট অফ ক্লিয়ার করলেই পরের ধাপে যাওয়া। কিন্তু প্রিলিমিনারি স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? ম্যাথ আর রিজনিংয়ে ভালো নাম্বার তুলে নিয়ে কাট অফটাকে প্রায় ক্লিয়ার করে ফেলা। ওকে, চলো এই গেল এই প্রবলেম। আশা করি কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে কমেন্ট সেকশানে নিশ্চয়ই লিখে জানাও, আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, নেক্সট প্রবলেম, প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ অপশান দেওয়া আছে। অঙ্কটা ভালো করে পড়লেই বুঝতে পারবে, এটা কিন্তু অনুপাত সমানুপাতের অঙ্ক। কি বলেছে দেখো, খুব ভালো প্রশ্ন। বলেছে কোনো একটি বাক্সে, কোনো একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5। তাদের মূল্যের অনুপাত কত? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। দেখো একটা ব্যাগে কী কী রয়েছে? 1 টাকার কয়েন রয়েছে, 50 পয়সার কয়েন রয়েছে, আর কি রয়েছে? 25 পয়সা রয়েছে। হ্যাঁ কিনা? প্রত্যেকটা 25 পয়সার কয়েন, 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন, দ্যাট ইজ মুদ্রা। ধরে নাও এই টাকাগুলোকে 1 টাকা করব, 1 টাকা করব। তাহলে 1 টাকা করতে হলে 1 টাকার কয়েন কটা লাগে? একটি হলেই চলে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই বুঝতে। 1 টাকা করতে হলে 50 পয়সার কয়েন কটা লাগবে? দুটো, কোনো সমস্যা নেই। 25 পয়সার কয়েন কতগুলো লাগবে যদি 1 টাকা করতে হয়? 4টে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা হওয়ার কথাই নয়, একেবারে ইজি ব্যাপার। প্রত্যেকে আমরা পয়সা নিয়ে নাড়াঘাটা করি, তো এগুলো সহজ জিনিস। এইবার আমায় কি দেওয়া আছে? সংখ্যার অনুপাত। আমি একটু ডিটেলসে লিখছি, তোমাদের লেখার দরকার নেই, বুঝে নাও। সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? দেওয়া আছে
2:3:5, 2:3:5 দেওয়া সংখ্যার অনুপাত। ভালো করে বের দেখাও। দেখো আমরা যে এইগুলো বের করলাম এ নিশ্চয়ই কোনো কারণে বের করেছি। কি কারণ? দেখো সংখ্যার অনুপাত থেকে যখন মূল্যের অনুপাত বের করব, যেটাই আমাদের চেয়েছে, যখনই সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত বের করব তখন যে যে অ্যামাউন্টগুলো যোগ মানে দরকার 1 টাকা করতে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ভাগ করব, ভাগ। এই ভাগ আর গুণটা কিন্তু অনেকেরই গণ্ডগোল করে ফেলে পরীক্ষার সময়, এটা গণ্ডগোল করা যাবে না। কি বললাম? সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে প্রকাশ করতে হলে বা পরিণত করতে হলে 1 টাকাতে যা যা অ্যামাউন্টগুলো দরকার 1 টাকায় পরিণত করতে সেই পরিমাণগুলোকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 টাকার কয়েন কটা লাগে? 1টা, ডিভাইড বাই 1। 50 পয়সা কটা লাগে? 2টো লাগে, ডিভাইড বাই 2। 25 পয়সা কটা লাগে? 4টে, ডিভাইড বাই 4। কোনো অসুবিধা নেই। তাহলে এই একটা ভগ্নাংশের অনুপাত পেলাম। অপশানে দেখো প্রত্যেকটা নর্মাল সাধারণ অনুপাত। তাহলে আমার কি করা প্রয়োজন? এই ভগ্নাংশের অনুপাতগুলোকে যেভাবেই হোক সরল অনুপাতে প্রকাশ করা। এই প্রকাশ করার নিয়মটা কিন্তু একটু জানতে হবে। কীভাবে করি আমরা? এই যে হর যেগুলো রয়েছে, হরের লসাগু দিয়ে প্রতিটি অনুপাতকে যদি আমি গুণ করি, আমি এরকম সরল কোনো অনুপাত পাবোই পাবো। তাহলে 1, 2, 4 লসাগু কত? 4। 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? কিছু নেই, মানে 8। 2 দিয়ে 4 কাটলে 2, 6, কিছু নেই, কাটাকাটি হয়ে যাচ্ছে, 4 4 5। 8:6:5, অপশানে সি। দেখতেই পাচ্ছ তোমরা 8:6:5। বলো বোঝা গেল কি না? তাহলে এই প্রবলেমটার আসে পরীক্ষায়। এই প্রবলেমের মেন কি তথ্য বা মেন চাবিকাঠি কি? সংখ্যা থেকে মূল্য, বা একইভাবে আসতে পারে মূল্য থেকে সংখ্যা। তাহলে সংখ্যা থেকে মূল্য মানে কি? আমরা কি করি? ভাগ করি। মূল্য থেকে সংখ্যা হলে কি করব? এই সংখ্যাগুলো দিয়ে গুণ করব। হয়তো বা এটাও হতে পারে আগামী এই পরীক্ষায় হয়তো এরকম কোশ্চেন এলো যেখানে মূল্য দেওয়া আছে, সংখ্যা চাইলো, মানে ভুলেও তোমরা কিন্তু ভাগ করো না, সেক্ষেত্রে কী হবে? গুণ হবে। এইটা কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে খুব উপকারী বা খুব ইম্পর্টেন্টও বটে। হ্যাঁ কি না? আর একবার বলি, 1 টাকা করতে 1 টাকার কয়েন 1টা লাগে, 50 পয়সা কয়েন 2টো লাগে, 50 পয়সা 4টা লাগে। সংখ্যা থেকে মূল্য করতে হলে ভাগ করব, মূল্য থেকে সংখ্যা করতে হলে এই পরিমাণগুলো বা এই সংখ্যাগুলো দিয়ে কি করব? গুণ করব। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি প্রত্যেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যাদের সমস্যা হচ্ছে এই অনুপাত সমানুপাতের অঙ্কের ক্ষেত্রে, আমি অনুপাত সমানুপাতের 2টো ক্লাস নিয়েছি। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমাদের উচিত হবে সেই সমস্ত লিঙ্কে একটু ভালো করে 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস আছে, 2টো ক্লাস একটু দেখে নেওয়া। 2টো ক্লাস দেখে নিলে এই সমস্ত অঙ্ক একদমই আটকাবে না। আমি আরও কঠিন প্রবলেমগুলো করিয়েছি, এটাতে অনেক সহজ দিয়েছে। ওকে, চলো পরবর্তী প্রবলেম নিয়ে দেখি কি দিয়েছে পরবর্তী প্রবলেম। নেক্সট প্রবলেম নিয়ে চলে এসেছি। দেখো এটাই বলে রাখি, এটাই আজকের এই ক্লাসের শেষ প্রবলেম। বাকি অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে ডিসকাস করব। কি অঙ্কটা কি বলেছে দেখো, যে এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন। তারপরেও যদি তার কাছে 33টি কমলালেবু থেকে যায়, তবে দ্বিতীয়জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন। দেখো এটা আমার মতে এটা কিন্তু একটু লেন্দি অ্যাজ ওয়েল অ্যাজ একটু টাফ বুঝতে। পরীক্ষার হলে কিন্তু এরকম অঙ্ক করাটা খুব সিনসিয়ার, খুব সিরিয়াস, বা যাদের কনসেপ্ট একদম স্বচ্ছ তারা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবে, বাকিদের কিন্তু অঙ্কটা আটকাতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। দেখো এটা কিন্তু ভগ্নাংশের একটা অ্যাপ্লিকেশান অঙ্কটা, অপশান দেওয়াই আছে, তোমরা চেষ্টা করতে শুরু করো, দেখা যাক কী হয়। দেখো মোট অংশকে আমরা বলতে পারি 1 অংশ, টোটাল কমলালেবু মানে 1 অংশ। ভালো করে দেখো, প্রথম ক্রেতা কতটা কিনেছে? 1/4 অংশ। তাহলে যদি 1/4 অংশ কিনে থাকে তাহলে কতটা পড়ে থাকবে? 1 - 1/4 মানে 3/4 অংশ পড়ে আছে, এটা অবশিষ্ট অংশ পড়ে আছে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নয় নিশ্চয়ই। এরপরে কি বলেছে? অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতা ক্রয় করে, মানে এটাই হচ্ছে দ্বিতীয় ক্রেতা যার মানটা আমাকে জানতে চেয়েছে। হ্যাঁ কি না? ভালো করে বোঝো। তাহলে দ্বিতীয় ক্রেতা অবশিষ্টের 4/15, অবশিষ্ট 3/4, মানে 3/4 ইন্টু 4/15, অর্থাৎ কাটাকাটি করলে 4 4 3 5 5, তাহলে 1/5 অংশ। খুব গুরুত্বপূর্ণ,
এরা হচ্ছে 1/5 অংশ কিনেছে এই দ্বিতীয় ক্রেতাটা, এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রথম ক্রেতা কিনেছে 1/4 অংশ, অবশিষ্ট পড়ে থাকলো তাহলে 3/4, দ্বিতীয় ক্রেতা কিনলো 3/4 এই অবশিষ্ট অংশের 4/15, বলতে 3/4 4/15 গুণ করলাম, অর্থাৎ 1/5। তাহলে দেখো কতটা পড়ে থাকবে, এরপর অবশিষ্ট কতটা থাকবে, ছিল 3/4 অংশ, কিনে নিল 1/5, তাহলে 3/4 মাইনাস 1/5 এটা হচ্ছে কি পড়ে থাকবে, একদম লাস্টে পড়ে থাকবে। তাহলে লসাগু কত, 20, 5 হলে 15 মাইনাস 5 1 5 4 4 × 1 4, তাহলে 11/20 অংশ কি হয়েছে, একদম লাস্টে পড়ে থাকছে। এবার অঙ্কটা ভালো করে পড়ে দেখো কি বলেছে, এই লাস্টে অবশিষ্ট যে অঙ্ক পড়ে থাকবে সেটা কটি, সেটা হচ্ছে 33টি কমলা লেবু। দেখো তারপরেও যদি তার কাছে 33টা কমলা লেবু থাকে তাহলে বলতে পারো 1/20 অংশ মানেই 33টি, 1 অংশ মানে 33 ডিভাইড বাই 11/20। এবার আমাকে চেয়েছে কি দ্বিতীয় ক্রেতা কতগুলি কমলালেবু কিনেছে, তাহলে দ্বিতীয় ক্রেতা কতগুলি কমলালেবু কিনবে, কি হবে দেখো, দ্বিতীয় ক্রেতা 1/5, 1/5 কত হবে, 1/5 ইন্টু 33/11 ইন্টু 20, ওপরে জাস্ট উঠে যায়, হ্যাঁ কি না, কাটাকাটি করো, 11 3, এটা দিয়ে কাটলে হচ্ছে 4, 3 4 12টি। বলো বুঝতে পারলে কি না, তাহলে টোটাল দ্বিতীয় ক্রেতা কতটি কিনেছে, 12টি কমলালেবু কিনেছে। বলো বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু, এই প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। দেখো এটা কিন্তু পুরোপুরি ভগ্নাংশের সূত্র দিয়ে বা ভগ্নাংশের কনসেপ্ট দিয়ে কিন্তু অঙ্কটা এগিয়েছি। অপশানে দেখো 18, 20, 15, 12-র মধ্যে অপশান ডি 12 কিন্তু অ্যান্সার। বুঝতে পারলে কিনা বলো, আবার বলে দিচ্ছি, মোট অংশটা ধরলাম আমি 1 অংশ, মোট কমলালেবু। তাহলে প্রথম ক্রেতা কতটা কিনেছে, 1/4 অংশ, তাহলে কতটা পড়ে থাকবে, 1 মাইনাস 1/4 মানে 3/4 পড়ে থাকবে, হ্যাঁ কি না। তাহলে দ্বিতীয় ক্রেতা কতটা কিনবে, দ্বিতীয় ক্রেতা বলেছে এই অবশিষ্টের 4/15 অংশ, তাহলে অবশিষ্ট কত 3/4, তার 4/15 মানে 3/4 ইন্টু 4/15 কাটাকাটি করলে 1/5 অংশ, কোনো সমস্যা নেই। এই 1/5 অংশ যদি কিনে নেয় তাহলে মানে কমলালেবু বিক্রেতার কাছে কতটা পড়ে থাকবে, 3/4 মাইনাস 1/5, তাহলে ওখান থেকে থাকছে 11/20। এই পরিমাণটা, এটা তো অংশ, এটা তো 11/20 অংশ, এই অংশটা মানে কি, এই অংশ মানেই হচ্ছে 33টি, তাহলে 11/20 মানে 33, 1-এ কত, 1/5 কত। যদি তোমাকে প্রশ্ন এটা আসতো যে মোট কতগুলো কমলালেবু ছিল তখন কি করতাম, তখন 1-এ বের করতাম, হ্যাঁ কি না। যদি বলতো প্রথম ক্রেতা কত, তখন কী করতাম, 1/4 কত বের করতাম, হ্যাঁ কি না। দেখো খুব ভালো প্রবলেম, খুব ভালো প্রবলেম, সময় নেবে, তবে খুব ভালো কনসেপ্ট বা একদম স্বচ্ছ ধারণা থাকলে তখন কিন্তু পারা যাবে। ছোট্ট তথ্য বা ছোট্ট কিছু যদি মিস করে যাও এই অঙ্ক কিন্তু আটকে যেতে বাধ্য, হ্যাঁ কি না। এই অঙ্কটাই কিন্তু ডাব্লিউবির এই কোশ্চেন এই ইয়ারের মধ্যে টাফ লেভেলের প্রবলেমের মধ্যে রাখতে পারো, বোঝা গেছে। তাহলে দেখো মোটামুটি আমি যে উদ্দেশ্য নিয়ে ক্লাস শুরু করেছিলাম, যে 2020 যে পরীক্ষা হওয়ার কথা ছিল 20-তে হলো না, সেটা 21-এ রিক্রুটমেন্ট বেরিয়েছে, এই 26 সেপ্টেম্বর পরীক্ষা প্রত্যেকেই জানো, অ্যাডমিটও কম বেশি অনেকেই পেয়ে গেছো। তো সেই পরীক্ষার আগে ইয়ারের বিগতগুলো শেষ করা, আমি ম্যাথ শেষ করে রিজনিং ধরবো, রিজনিং পরপর শেষ করব। তোমরা প্রত্যেকে কিন্তু এই ক্লাসগুলো ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে যে কীরকম প্রশ্ন আসতে পারে। তোমাদের এই স্বচ্ছ ধারণা তৈরি করার জন্যই কিন্তু আমার এই ক্লাসগুলো নেওয়া। ওকে চলো তাহলে আজকে এতটাই, আগামী ক্লাস আমি পরের দিনই আপলোড করব, পরের দিনই তোমাদের দিয়ে দেবো, সেখানে এই বছরই 2018-তে বাকি যে প্রবলেমগুলো থাকলো আমরা সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। ওকে চলো, থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো করে দেখে নাও, যদি কোনো টপিক বাদ থেকে যায় বা সমস্যা মনে হয় যে এই টপিকটা করালে ভালো হয় আমি তোমাদের করিয়ে দেবো। ওকে।